ধন্যবাদ। আসলে আহ, উম, আজকের যেই আলাপটা আমি করব যে আহ, উম, সাহিত্যের বাস্তবতা সন্ধানের বাস্তবতা। তো এইটা মূলত আমার আলাপটা থাকবে যে বাংলাদেশে সাহিত্য অধ্যয়নের বিশেষত আহ, উম, বাংলা বিভাগে অন্তত, যেহেতু এইটা সম্পর্কে আমি জানি। আহ, তো এইটার ক্ষেত্রে যেই প্রবলেমটা একটা খুব প্রকট আকারে হাজির হয়, তো মূলত এই প্রবলেমটা অ্যাড্রেস করব। এবং আলাপটা মোটামুটি সংক্ষিপ্তই থাকবে, খুব লম্বা আলাপ হবে না, কিন্তু তারপরে আমি অবশ্যই কনভারসেশনে আগ্রহী থাকবো আর কি। হ্যাঁ। তো এখন আহ, মূল ব্যাপার, আহ, আমি আহ, যদি এখানে একটু উল্লেখ করতে চাই যে আহ, আমি যখন আসলে শিক্ষার্থী ছিলাম এবং পরবর্তীতে আমার একটা শিক্ষকতার ক্যারিয়ার আছে, তো সেই সময়েও আমি হচ্ছে যে বিষয়টা আহ খেয়াল করেছি এবং এখনো দেখা যায় যে বাংলা সাহিত্যের যে গবেষণা হয় তার একটা খুবই বড় অংশ জুড়ে থাকে যে সাহিত্যের সমাজ বাস্তবতা। যে কোনো একটা উপন্যাস বা একটা কবিতা বা একটা নাটক, সেটা নিয়ে এটার কয়েকটা ফর্মে বলা হয়, যেমন হচ্ছে যে আহ সা- মানে এই উপন্যাসে সমাজ বাস্তবতা, বা ওই কবিতায় সমাজ বাস্তবতা, কেউ কেউ বলেন জীবন বাস্তবতা, কেউ কেউ বলেন বাস্তবতার স্বরূপ। তো এরকমের কিছু কিছু ওয়ার্ড আছে যে যেগুলো বারবার করে ঘুরে ঘুরে আসে। তো এই আলাপটা এবং এই এই ধরনের গবেষণা যেগুলো হয় সেগুলো হচ্ছে যে আমি আসলে ক্লেম করতে চাই যে এইটা হচ্ছে একটা আহ অলস বুদ্ধিবৃত্তিক চর্চার ফসল। হ্যাঁ। তো এই আহ, আমি মূলত আজকের আলাপে এইটাই একটু দেখার চেষ্টা করব, মানে দেখানোর চেষ্টা করব যে কি, মানে কিভাবে আসলে এটা একটু মানে একটা মানে অলস বুদ্ধিবৃত্তিক চর্চা। যেমন ধরেন আহ এই সমস্যাটার এক ধরনের উৎপত্তি ঘটেছে। উৎপত্তি আমি খুব ফিক্স অর্থে বলতে পারবো না, তবে এই সমস্যাটার একটা খুব গোড়ার দিকের ব্যাপার আছে অতীন্দ্র মজুমদারের। তো অতীন্দ্র মজুমদার যখন হচ্ছেন চর্যাপদ সম্পাদনা করছেন, তো চর্যাপদ সম্পাদনা করতে যে সেই সময়ের মানে সমকালীন সময় সমাজ এগুলো নিয়ে বলতে যে উনি একটা রেফারেন্স দিচ্ছেন যে তালত মোর ঘর নাহি পড়ো বেশি, হ্যাঁ, হাড়ির ভাত নাই নিতিয়া বেশি। তো এই চর্যাপদের একটা লাইন দিচ্ছেন এবং লাইন দিয়ে উনি বলছেন যে, এবং আরো আরো চর্যাপদের আরো অনেক অনেক লাইন উল্লেখ করে যেই কথাটা উনি উল্লেখ করছেন যে এটা ওই সময়ের যেই জীবন চিত্র বাস্তবতা, সেই জিনিসটা আসলে দেখা গেছে এর ভেতরে। এখন এই যে উনি এটা দাবি করলেন যে এটা দেখা গেছে, তখন আসলে যে বিষয়টা মানে আমাদের একটু মানে মনে রাখা দরকার যে আমরা যখন সাহিত্যের কথা বলি এবং সাহিত্যকে যখন আমরা মানে দাবি করি যে এটা আসলে ফিকশন, তখন ফ্যাক্ট এবং ফিকশনের কিন্তু একটা ডিস্টিংশন করাটাও খুবই জরুরি। এবং আমি যখন কোনো কিছুকে আসলে সাহিত্যকর্ম দাবি করছি, তো এটা দাবি করার সাথে সাথে আমি কিন্তু এইটার যেই ফ্যাকচুয়াল নেচার সেইখান থেকে কিন্তু আমি দূরে সরে আসছি। তো সাহিত্যের ক্ষেত্রে আমি আসলে বলেই দিচ্ছি, যেমন ধরেন বাংলায় আহ, রবীন্দ্রনাথ সহ আরো অনেকেই যখন সাহিত্যের আহ, ইয়ের কথা যখন বলছেন, সাহিত্যের সংজ্ঞায়নের কথা, তখন একটা কথা বেশ মানে প্রবলভাবে বলা হয়, সেটা হচ্ছে যে কল্পনাশ্রয়ী রচনা। এখন সাহিত্যকে যদি আমরা মানে বলি যে এটা আসলে কল্পনাশ্রয়ী রচনা এই অর্থে দেখি, তাহলে সেইখান থেকে আমি কোনো একটা বিষয়কে যদি ধরে নিই যে এইখানে যা বলছেন আসলে সেটাই ফ্যাক্ট, তাহলে এই আহ, মানে ফ্যাক্ট এবং ফিকশনকে কিন্তু গুলাই ফেলার একটা প্রবল রকমের বিপত্তি তৈরি হতে পারে। আমরা কিন্তু আসলেই জানি না যে কবি বললেন যে তালত মোর ঘর নাহি পড়ো বেশি,
তো উনি আসলেই ওই টালোতে থেকেছেন কিনা, হুম, আসলেই উনার ওখানে ঘর ছিল কিনা, নাকি উনি আসলে এটা কল্পনা করে বলছেন, বা উনি আসলে মানে একটা রূপকের আশ্রয় নিচ্ছেন। তো এই সংক্রান্ত ধরেন আহ আমরা আরেকটা বিষয় যখন করি যে অনেক সময় লেখকের উপরে ভর করি, হ্যাঁ, যে লেখক যে জিনিসটা বলছেন, তো এখন লেখক যেটা বলছেন সেই আহ লেখক আসলে সত্য কথা বলবেন কিনা, হ্যাঁ, তিনি আমাদেরকে সত্যটা জানাচ্ছেন কিনা। কারণ আমরা এই যে বাস্তবতা সন্ধান করতে যে আমরা অনেক সময় হচ্ছে যে লেখকের কথাকেও কোট করি, যে রবীন্দ্রনাথ যখন আসলে সোনার তরী লিখলেন, তো ওই সোনার তরী লেখার সময় উনি আবার একটা ইয়েও দিচ্ছেন যে উনি তখন মানে পদ্মা নদীতে ঘুরে বেড়াচ্ছিলেন, এবং সেইটার একটা উম, মানে বর্ণনা আমরা পাই, এবং ওইখান থেকে আমরা তখন হচ্ছে আসলে মিনিং ডিটেক্ট করতে চাই, হ্যাঁ, যে তার মানে এইটার অর্থ এইটাই। এখন এখানে একটা প্রসঙ্গ হচ্ছে যে ধরেন কোন একজন কবি একটা, আমি আমি এটা অনেক সময় একটু মজা করে বলি, কোন একজন কবি একটা প্রেমের কবিতা লিখেছে। তো প্রেমের কবিতা, এটা উনি আসলে কাকে নিয়ে লিখছেন? হ্যাঁ, এখন ওই কবি ধরেন একটা আসলে পুরস্কার পাইছেন, ধরেন আসলে তার কোনো একজন আহ, নারীকে দেখে তার কোন একটা প্রেম জাগছে, তিনি একটা কবিতা লিখেছেন। এখন তাকে ওই কবিতার জন্য একটা পুরস্কার পাইলেন, সাথে পাশে তার স্ত্রী বসা আছেন, উনি সব বললেন যে আমি আমার স্ত্রীকে দেখেই লিখেছি। বাট আপনি আসলে জানবেন না উনি আসলে কাকে দেখে লিখছেন, এবং এটা আসলে জানা সম্ভব না। যে কারণে তসলিমা নাসরিন একবার একটা আহ, 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 সম্ভবত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর পরে একটা লেখা লেখেন যে আহ, আহ, মানে কার ঠিকানায় চিঠি লেখো তুমি। হুম। তো তসলিমা নাসরিন আসলে নিশ্চিত হইতে পারতেছিলেন না যে এই যে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, হ্যাঁ, তো এইটা আসলে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কাকে বলছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এইখানে যে আ মানে যখনই আমরা হচ্ছে এই বাস্তবতার আলাপটা করি, তো বাস্তবতার আলাপটা করতে যে আমরা যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে যে এইখানে কিছু একটা রেফারেন্স আছে, আর রেফারেন্সটা থাকা মানেই হচ্ছে যে সেইটা হচ্ছে ওই সময়ের রিয়েলিটিকে বলে। এখন কথা হচ্ছে যে আমরা কোনো একটা রিয়েল দুনিয়ার রেফারেন্স থাকা মানে সেইটা আসলে রিয়েলিটি বলা না। তাহলে আমাদের এইখানে ধরেন আমরা যদি সত্যিকার অর্থে দেখাইতে চাই যে কোনো একটা সাহিত্য বা কোনো একটা সাহিত্য কর্মে বাস্তবতা আসলেই রিফ্লেক্টেড হয়েছে কিনা, যদি আমাদের এই ধরনের আসলে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনাকে আসলে হিস্টোরিক্যাল ফ্যাক্টে যেতে হবে। যে ধরেন ওই সময়ের মানে যে ঐতিহাসিক ডকুমেন্টস গুলো, সেগুলোর ভেতরে আপনি একটা কম্পারেটিভ স্টাডি করবেন, এবং কম্পারেটিভ স্টাডি করার মধ্য দিয়ে আপনি বলবেন যে হ্যাঁ, আমরা হিস্টোরিক্যাল ফ্যাক্টে দেখি যে এই এই জিনিসগুলো আছে, এবং লেখকও দেখাইছেন এই এই জিনিসগুলো আছে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে দুইটা তুলনার মাধ্যমে যদি আমরা এটা দেখাই যে লেখকও এটা দেখিয়েছেন, তাহলে এইটা আসলে খুব আহ কার্যকরী বা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু উৎপাদন করে না। তো দেখেন যে আহ তাহলে আসলে মানে লিটারেচার কি আহ মানে বাস্তবতার তাহলে সে আসলে ধারে কাছে থাকে না? ব্যাপারটা আমরা যদি এরকম বলতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যে এটাও আর একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হবে। কারণটা হচ্ছে আহ সাহিত্য কল্পনাশ্রয়ী হতে পারে, কিন্তু কল্পনাশ্রয়ী হওয়ার মানে আবার এই না যে সে একেবারে আহ বাস্তবতা বা সমাজ বিবর্জিত। হ্যাঁ, তো তাকে সমাজের আহ সরাসরি প্রতিচ্ছবি হিসেবে পাঠ করাটাও যেমন খুবই ঝুঁকিপূর্ণ কাজ, তেমনি আবার তাকে হচ্ছে যে মানে
সমাজের বাইরের কোনো কিছু হিসেবে পাঠ করাটাও ঝুঁকিপূর্ণ। তো তার সাহিত্যের একটা ব্যাপার যেটা ঘটে, যে ধরেন আহ, এইটা যে আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে, সাহিত্য একটা উপলব্ধির জন্ম দিতে পারে। হ্যাঁ, কিন্তু তার আহ, উম, মানে আহ, এবং সেই জিনিসটা দিতে পারে কারণটা হচ্ছে যে তার যে রেফারেন্ট পয়েন্ট, সেইটা কিন্তু আসলে একটা কালচারের অংশ, এবং সে একটা সমাজের ভেতরে আসলে ফাংশনটা করে, যার কারণে সে অর্থাৎ সাহিত্য আসলে বাস্তবতা বিবর্জিত না। কিন্তু আমরা যদি আসলে এটাকে সরাসরি সমাজের প্রতিচ্ছবি হিসেবে পাঠ করতে যাই, তাহলে এটা খুবই বিপজ্জনক। এখন আসেন, আমি একটা মানে সাহিত্য যেভাবে কাজ করে সেই জায়গাটাতে আমি একটু আহ, দুইটা জায়গায় একটু ফোকাস করব। একটা হচ্ছে, ধরেন কোনো কবিতাতে যখন উপমা জিনিসটা ব্যবহার করা হয়, তা আমরা জানি যে উপমাতে আহ তুলনার একটা বিষয় থাকে, যে দুইটা সাদৃশ্যপূর্ণ বস্তুর ভেতরে তুলনা ঘটে। কিন্তু এর উপমার সাথে আরেকটা জিনিসের যোগ আছে, এটা হচ্ছে এক ধরনের অসহায়তা। মানে আমরা উপমাটা দেই মূলত আমাদের অসহায়ত্ব থেকে। যেমন ধরেন, আহ জীবনানন্দ দাশ যখন বলতেছেন যে পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, আসলে জীবনানন্দ দাশের অসহায়ত্ব হচ্ছে উনি আপনাকে নাটোর, মানে এই নাটোরের বনলতা সেনের যে চোখ, এটা আপনাকে দেখাইতে পারতেছেন না, এটা নাই, আপনার সামনে নাই, এবং আপনি কখনো এটা দেখতেও পাবেন না। তাহলে আপনার আপনাকে কিন্তু উনি উনি কি দেখছেন এটা তো উনি আপনাকে জানাতে চান। তাহলে আপনার সাথে তো কোনো সংযোগ তৈরি হইতেছে না, যেহেতু আপনি কখনো বনলতা সেনের চোখ দেখেননি। তাহলে এই সংযোগটার উপায় হচ্ছে পাখির নীড়, যে উনি পাখির নীড় আপনাকে একটা সুযোগ হিসেবে দিচ্ছেন। ওকে, তুমি বনলতা সেনের চোখ চেনো না সেটা ঠিক আছে, কিন্তু তুমি নিশ্চয়ই পাখির নীড় চেনো, এবং পাখির নীড় আহ, মানে পাখির জন্য কি এইটুকুটা তুমি বুঝো। যদি তুমি এটা বুঝে থাকো, তাহলে এইবার তুমি অনুমান করতে পারো আমার জন্য বনলতা সেনের চোখটা আসলে কি। তার মানে হচ্ছে যে উপমাতে একটা বিষয় থাকে যে যেখানে আসলে আমি কখনো রিচ করতে পারবো না, এবং আমার যে অডিয়েন্স, তাকে আমি আসলে ওইখানে কখনো নিয়ে যেতে পারবো না। আমি যদি তাকে দেখাই দিতে পারি, বনলতা সেনের চোখটা যদি দেখানোই যেত, তাহলে আর উপমার প্রয়োজন হইতো না। আসলে বনলতা সেনের চোখ কখনো দৃশ্যমান না, আমরা কখনো আসলে দেখাতে পারবো না। কেবল দেখাতে পারবো না দেখেই আমরা তখন ওই হেল্পটা নিই। ফলে এইটা হচ্ছে, আপনি আসলে ওই রিয়েলিটিতে কখনো পৌঁছাবেন না। তো আমি রিয়েলিটিতে আপনি পৌঁছাবেন না বলে আমি আসলে আপনার জন্য ইঙ্গিতটা রেখে দিচ্ছি যে ওকে, দ্যাট মাইট বি সামথিং। এখন আপনি কিন্তু ওই যে পাখির নির যেহেতু চিনেন, সুতরাং আপনি আসলে কাছাকাছি আসতে পারবেন আমার অনুভূতির। বাট কখনোই আমরা এটা দাবি করতে পারবো না যে আপনার এবং আমার এই বোঝাপড়া বা অনুভূতির জায়গা, ইট উইল বি এক্স্যাক্টলি দ্য সেম। সো এইটা হচ্ছে হিন্টিং অ্যাট সামথিং, হিন্টিং অ্যাট দ্য রিয়েল। তো উপমার ফাংশনটা আমি বললাম যে সাহিত্য আসলে এই কাজটা করে। হ্যাঁ, যে সে আপনাকে ওই যে আহ, প্রকৃত বাস্তবতার আমরা যদি আসলে দাবি করি, তাহলে আসলে আমরা সাহিত্যের যেই ফাংশন, সাহিত্য যেভাবে আসলে অপারেট করে বা আমরা যা যা দাবি করি, এই দুইটা জিনিস আসলে কন্ট্রাডিক্ট করে। ফলে সাহিত্য যে ব্যাপারটা করবে সেটা হচ্ছে যে আপনাকে একটা আহ উম, একটা একটা জায়গাতে, আপনি কোন একটা জায়গাতে পৌঁছাবেন, কোন একটা রিয়েলিটি, সেটার একটা হিন্টস দিবে, এবং আপনি ওই দিকে আসলে ধাবিত হইতে পারবেন। বাট এটা আসলে মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ওই এক্সাক্ট জিনিসটাতে আসলে পৌঁছাইতেছেন না, এটা আসলে পৌঁছানোর কথা না। এখন আসি আমরা, যে ধরেন
এই জায়গায় আর একটা ইফেক্টের ঘটনা কি ঘটে, আহ সেটা হচ্ছে যে ধরেন সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স। কিছু কিছু শব্দ আছে, যেমন আমি যদি এখানে আসলে বলি সোহান, তো সোহান বলার সাথে সাথে এখানে যে কয়জন মানুষ উপস্থিত আছেন আসলে বোঝাবে কেবল একজনকে। হ্যাঁ, কারণ এটা আর কোনো নামের সাথে ক্ল্যাশ করতেছে না এই মুহূর্তে। আমি যদি আসলে বলি আহ মনিরুল, এটাও আসলে একজনকে বোঝাবে। তো এই এই জিনিসগুলো, এই যে আপনার ধরেন প্রপার নাউন, এটা আমাদেরকে একটা জায়গাতে নিয়ে যায়, মানে একটা ফিক্স রেফারেন্সে নিয়ে যায়। এখন আমরা যখন আসলে বলবো যে ধরেন আহ যখন আমরা সর্বনাম ব্যবহার করি তখন ঘটনাটা কি হয়। যেমন আমি, আমি যখন আসলে বলতেছি, আমি শব্দটা উচ্চারণ করার সাথে সাথে এটা আসলে এই মুহূর্তে সামজিদ আহমেদকে বোঝাচ্ছে। হ্যাঁ, একটু পরেই আমার কথার উত্তরে যদি সোহান কোনো কথা বলে তাহলে আসলে আমি শব্দটা সোহানকে বোঝাচ্ছে। হুম। এবং তারপরে যদি ইমরান ভাই কথা বলে তাহলে আমি শব্দটা ইমরান ভাইকে বোঝাবে, এবং ইমরান ভাইয়ের সাপেক্ষে আমি হয়ে যাব তুমি। হুম। তো ইমরান ভাই যদি বলে তুমি, তার মানে হইতেছে যে সে তুমি স্পেসটা আসলে অকুপাইড হচ্ছে সামজিদ আহমেদকে দিয়ে। তো এখন এই যে এই এই শব্দগুলো আসলে তাহলে কিভাবে কাজ করে, এই শব্দগুলো আসলে একটা ভ্যাকুয়ামের মতন কাজ করে, একটা ধরেন ফ্রি সাইজ কোনো পোশাকের মতো, বা একটা ফ্রি সাইজ জুতার মতো, যেখানে হচ্ছে যে আমরা আসলে আমাদের পা গলাইতে পারি। এখন আমরা আসলে যখন বলি যে সংবাদপত্র এবং সাহিত্যের পার্থক্য আছে, এই কথাটা যখন আমরা বলি যে সংবাদপত্রের ভাষা আর সাহিত্যের ভাষা আসলে একরকম না, তখন সাহিত্য আসলে সে যত আহ মানে যত বাস্তব ঘনিষ্ঠই হোক না কেন, স্টিল সাহিত্য একটা স্পেস তৈরি করে, মানে একটা ফ্রি সাইজের স্পেস তৈরি করে, যে যেই স্পেসটাতে যদি সে খুবই খুবই নির্দিষ্ট হয়ে যায়, নির্দিষ্ট হওয়া মাত্র সে তার ফাংশনালিটি হারায় ফেলে। হুম। যেমন আমি যখন আসলে বললাম, হ্যাঁ, যে আহ ধরেন এরকম, আমি যদি একটা উদাহরণ দেই যে আমি আহ গত বছর আহ হচ্ছে সিলেটে গিয়েছিলাম। হ্যাঁ, আমি গত বছর আমার হচ্ছে মুন্নার সাথে দেখা হলো। হ্যাঁ, মুন্নার সাথে আমার এই আলাপ হলো, ওই আলাপ হলো, এরকম কথাবার্তা আমি আসলে যখন আসলে বলতে থাকবো, তখন আসলে আমি আপনাকে কোনো স্পেস দিতেছি না। আপনি এই এই কথা শোনা মানে হচ্ছে আপনি বুঝবেন যে এটা হচ্ছে সামজির আহমেদের ডেসক্রিপশন। কিন্তু আপনি যখন আসলে কোনো কবিতার কাছে যাবেন, যেমন ধরেন আহ উম, বিনয় মজুমদার। হুম, বিনয় মজুমদার আসলে যেমন যখন বলছেন যে আহ, মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়। হুম, তারপরে হচ্ছে যে আহ আরো কি কি আহ ভুলে গেলাম কিছু, আর একটা খুব বিখ্যাত লাইন ছিল, কেউ একজন একটু যুক্ত করতে পারেন। আহ আচ্ছা, আহ ওই যে আহ দূরত্ব হেতু আলোক্য শ্রেণী মনোলোভা হয়ে ওঠে। আচ্ছা, যাই হোক, মানে ধরেন যখন আহ, বিনয় মজুমদার একটা কবিতা লিখছেন, বা জীবনানন্দ দাশ কোনো একটা লাইন লিখছেন। হুম, ধরেন যখন উনি বলতেছেন হাই চিল সোনালি ডানার চিল, হ্যাঁ, এই ভিজে মেঘের দুপুরে উড়ে উড়ে কেঁদো না কো তুমি ধানসিঁড়ি নদীটির তীরে। এখন এই কথাগুলো আসলে যখন বলছেন, তখন এই জায়গাটাতে মানে কেন আসলে এটা সাহিত্য হয়ে উঠছে, তার কারণ হচ্ছে যে এই শব্দগুলো বা এই শব্দমালাতে উনি একটা ভ্যাকুয়াম তৈরি করছেন, একটা স্পেস দিচ্ছেন, যেইখানে আপনার সাবজেক্টিভ
এক্সপেরিয়েন্স দিয়ে আপনি ওইটাকে পুনর্নির্মাণ করতে পারেন। এইখানে হচ্ছে আসলে রিডারের জায়গা। তো কবিতার ক্ষেত্রে এটা খুব প্রবলভাবে হয়, উপন্যাসের ক্ষেত্রেও কিন্তু হয়। এমনকি আমরা যখন কোন একটা ঐতিহাসিক উপন্যাসের কথাও পড়ছি, তখনও আসলে ওইখানে কিছু কিছু পরিমাণে স্পেস থাকে, এবং যে স্পেস ধরে আপনি আসলে ওই কল্পনাটার ভেতরে যেতে পারেন। তো এখন এই যে সাহিত্য এক ধরনের সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সের সুযোগ দেয়, এবং আপনার সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স দিয়ে, যে কারণে ধরেন আমরা অনেক সময় যখন আমরা এই প্রশ্নটা করি যে আমার কোন একটা সাহিত্য ভালো লাগে বা ভালো লাগে না, হ্যাঁ, তখন আসলে এই ভালো লাগা বা না লাগা, এইটা কিন্তু আসলে আপনার সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স কিভাবে কাজ করছে। হ্যাঁ, আপনি ওই টেক্সটের সাথে আপনার আসলে ইন্টারাকশনটা কি ধরনের হয়েছে, সেইটার উপরে এটা আহ এখন এটা হচ্ছে যে ব্যাপকভাবে নির্ভর করে। এখন ধরেন, তো এই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের কারণে সাহিত্য আপনাকে একটা ব্যাপার দিতে পারে, সেটা হইতেছে রিয়ালাইজেশন। আপনি অনেক সময় ধরেন যে আপনি আপনি আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন, আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি মুক্তিযুদ্ধের ফ্যাক্ট জানেন বা ঘটনাবলী জানেন, কিন্তু ধরেন আপনি যখন হচ্ছে সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড পড়ছেন, এখন হাঙ্গর নদী গ্রেনেডে আসলে এই যে দৃশ্য দেখানো হচ্ছে, সেটা আসলে ট্রু হইতে পারে, ট্রু নাও হইতে পারে। এন্ড দ্যাটস নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিয়ার। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধ নামক ঘটনা, এবং সেইটার সাথে আসলে কি ধরনের আবেগ ছিল, ওই আবেগের কাছাকাছি একটা জার্নি আপনি এই উপন্যাসটার মধ্যে দিয়ে সম্পন্ন করছেন। এখন দ্যাট ইজ ইয়োর রিয়ালাইজেশন, বাট নট দ্য ট্রুথ। এখন এই যে আপনি যে রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে গেলেন, এখন রিয়েলাইজেশন জিনিসটা কিন্তু রিয়েলিটি থেকেই আসবে, বিষয়টা কিন্তু তা না। সব সময় আপনার রিয়েলাইজেশন হইতে পারে, আপনাকে আমি কোন একটা অ্যানালজি দিতে পারি, সেই অ্যানালজি থেকে আপনি হয়তো ধারণা করতে পারেন, ওকে, ওকে, আপনি রিয়েলাইজ করতে পারেন যে ঘটনাটা এরকম। আপনি আপনি জানেন না যে 10 তলা থেকে পড়লে আসলে কি হবে। তো 10 তলা থেকে পড়লে আপনি মারা যাবেন কিনা এটা আপনি আসলে বুঝতে পারতেছেন না। হ্যাঁ। তো আমি আপনাকে ক্যালকুলেট করে দেখাইলাম যে আপনার শরীরের ওজন এত, আপনি 1 তলা থেকে পড়লে আপনার এই ক্ষতি হইতে পারে, 10 তলা থেকে পড়লে এই হইতে পারে, আপনি আসলে তখনও বুঝতে পারেন। তো আপনাকে আসলে ওই 10 তলা থেকে পড়েই এটা বুঝতে হবে, ব্যাপারটা এমনও না। তো আপনি আহ আহ, এখন সাহিত্য ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে, হ্যাঁ, আপনাকে হচ্ছে যে ওই রিয়েলাইজেশনের দিকে ধাবিত করতে পারেন। কিন্তু আমরা যদি আসলে তার কাছ থেকে এইটা এক্সপেক্ট করি যে সে আমাদেরকে রিয়েলিটি দিচ্ছে, তাহলে এইটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ একটা ক্লেম। এখন আসেন আমরা আহ একটা উম, আমি এই আলাপের আপনাদেরকে একটা অংশ একটু পড়ে শোনাই। উম, আচ্ছা, অতীন্দ্র মজুমদার, উনি একটা জায়গায়, চর্যাপদের একটা জায়গায় উনি বলতেছেন, যে এই রেফারেন্সটা আমি শুরুতে দিচ্ছিলাম, যে ওই কবিতার লাইনটা দিচ্ছেন যে চর্যাপদের টালত মোর ঘর নাহি পড় বেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি, ব্যঙ্গ সংসার বড়হিল যাও, দুহিল দুহিল কি বেন্টে সামাও, টিলায় আমার ঘর প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই, নিত্যই ক্ষুধিত, ব্যঙ্গের সংসার বেড়েই চলেছে, দুধ আবার বাটে ঢুকে যাচ্ছে, এই পদাংশই সমকালীন দরিদ্র বাঙালির নিত্য অভাব ক্ষুধা বেদনা আক্ষেপ পীড়িত জীবনের বাস্তব করুণ চিত্রের নিদর্শন হিসেবে যথেষ্ট। মানে আপনি ক্লেমটা খেয়াল করছেন যে এই লাইনটা পাওয়ার সাথে সাথে উনি ধরে নিলেন যে এইটা পুরা ওই সময়ের ক্ষুধা দারিদ্র, হ্যাঁ, এইগুলোর একটা নিদর্শন।
তো এখন তার মানে কি, আমি আমি কি, ধরেন আমার আমার আসলে মানে ক্ষুধার খুব কষ্ট নাই, আমি খুব দরিদ্রও না, তো ক্ষুধা দারিদ্রতার কোনো কবিতা আমি লিখতে পারি না। এখন আমি যদি কোনো দারিদ্রতার কবিতা লিখি এবং সেটা যদি জানাই, বা ধরেন আমার কাছে মনে হলো এটা আমি আমি রূপক অর্থেও ব্যবহার করতে পারি, তাহলে সেইটা কি আজকে থেকে 20 বছর পরে যে আপনি আসলে ধরে নিবেন যে আমি আসলে ওই রকম দরিদ্রতার ভেতরে কাটাইছি এবং সমকালীন সমাজে ওই ধরনের দরিদ্রতা বিরাজ করছে? আপনার কাছে কতগুলো টেক্সট আছে, চর্যাপদের সময়ের টেক্সট আপনার কাছে মাত্র একটা। তো একটা টেক্সটের একটা লাইন থেকে আপনি ডিটেক্ট করে নিতে পারেন যে এটা হচ্ছে যে ওই সময়ের সব এই রকমের মানে আহ, এই, আহ, দারিদ্রতার ভেতরে কাটাইছে, এবং এবং কবিরা ওই রকম টিলার ওপরে থাকছে, এই ধরনের ব্যাপারে তারা ইয়ে ছিল। এখন এখানে একটা বিশাল বড় সমস্যা হচ্ছে যে সাহিত্য বিভাগগুলোর মানে নিজের ফাংশন সম্পর্কে বোঝাপড়ার সংকট, এবং এই সংকটটা আসলে খুবই তীব্র। এই অর্থে তীব্র যে সে আহ, ধরেন এই এই যে বাস্তবতা সন্ধান, এইটা আসলে আসছে কোন জায়গা থেকে, যে মানে যেমন ধরেন মানে রিয়ালিজম, ন্যাচারালিজম, এইসব ধারণাগুলো হচ্ছে মোটামুটি 1850-এর পরে থেকে বেশ জোরদার হয়েছে। আমি ওই আলাপটাতে যাচ্ছি না, কিন্তু ধরেন সাহিত্যের ফাংশনের যেটা প্রবলেম, যে মানে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ভয়াবহ সমস্যার জায়গা। তো আমি ধরে নিচ্ছি যে আমি আসলে আহ, মানে সাহিত্যের মধ্যে দিয়ে আমি আসলে ইতিহাস বলতে পারি। তো সাহিত্যের মধ্যে দিয়ে আমি আসলে ইতিহাস বলতে পারি, কিন্তু আমি আসলে ইতিহাসে ট্রেন না। হ্যাঁ, লিটারেচারের একটা স্টুডেন্ট আসলে হিস্ট্রিতে ট্রেন না। এখন চর্যাপদ জিনিসটা হিস্ট্রি ডিপার্টমেন্টও কিন্তু পড়তে পারে। তাহলে আমার আসলে বোঝা উচিত যে আমার মানে ইতিহাস বিভাগ যখন আসলে চর্যাপদ পড়ে, বা একজন সমাজ বিজ্ঞানী ওই সময়ের সমাজকে বোঝার স্বার্থে, কোনো ইঙ্গিত নেওয়ার স্বার্থে উনি যখন আসলে চর্যাপদকে পড়ছেন, এবং সাহিত্যের একজন স্টুডেন্ট যখন আসলে চর্যাপদকে পড়ছেন, তখন আসলে পার্থক্যের জায়গাগুলো কোথায়? হ্যাঁ, যেখানে সাহিত্যের একজন স্টুডেন্ট যার হচ্ছে যে মনে করেন সমাজ সম্পর্কে অ্যাটলিস্ট তার বিভাগের কারণে সমাজ সম্পর্কে তার কোনো এক্সপার্টাইজ তৈরি হয় না, এক্সপার্টাইজ তৈরি না হওয়ার পরেও সে কেবলমাত্র টেক্সটটা পড়েই ভাবতেছে যে সে সমাজ সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে উঠছে, সে টেক্সট পড়েই ভাবতেছে যে সে আসলে ইতিহাস সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে উঠছে। এখন এর বাইরে তার আবার কি জায়গা, যেমন ধরেন সে হয়তো বলতে পারে নন্দন। এখন নন্দন নিয়েও আসলে কাজ হয়েছে ফিলোসফিক্যাল কাজ। হ্যাঁ, তো এখন তাহলে মানে তার মানে রোলের জায়গাটা সে আসলে, এখন আমি এটা বলছি না যে সাহিত্যের একজন স্টুডেন্ট আসলে সমাজ পড়বে না। হ্যাঁ, সে আসলে ইতিহাস পড়বে না, বা সাহিত্যের সাথে এগুলোর যোগ নাই, খুবই যোগ আছে এবং খুব জরুরিও। হ্যাঁ, এবং সাহিত্য আসলে ইন্টারডিসিপ্লিনারি না হয়ে সাহিত্যের মানে রক্ষা পাওয়ার সম্ভাবনা কম। তাকে হচ্ছে আহ, মানে খুবই তার চরিত্রগত কারণে তাকে আসলে ইন্টারডিসিপ্লিনারি হয়ে উঠতে হয়। তো ইন্টারডিসিপ্লিনারি হয়ে উঠতে গেলে সেই জায়গার আহ, এই এই ঝুঁকিটাও কিন্তু থাকে যে আহ, ধরেন আসলে আমি কোনো একটা কিছুতেই যাচ্ছি না, আমি পড়ছি কেবলমাত্র সাহিত্য, এবং সাহিত্য পড়া থেকেই আমি ধারণা করে নিচ্ছি যে আমি মনে হয় আসলে রাজনীতি বুঝি। হুম, কারণ আমি দুইটা একটা রাজনৈতিক উপন্যাস পড়ছি। হুম, তো এখন এবং আমি যেই উপন্যাসে যে ধারণাগুলো পাইছি সেগুলো নিয়ে হচ্ছে সমকালীন রাজনীতির প্রবল, বাস্তব, তীক্ষ্ণ মানে এইটার হচ্ছে উপস্থাপন, এটা আসলে আমি পেয়ে গেছি। হুম, তো এখন আহ আমার আলাপের আমি শেষ করে আনবো, এটা হচ্ছে মানে একটু ছোট আলাপ আর কি। তো
আমি জাস্ট এই জিনিসটা আহ, মানে সতর্ক করতে চাই, বা একটা সতর্কতা অবলম্বন করতে চাই যে বাংলাদেশের সাহিত্য, আহ, মানে বিশেষ করে বিদ্যায়তনে সাহিত্য চর্চার ক্ষেত্রে মানে এত বেশি নাইভ অ্যাপ্রোচ থাকে যে আপনি কেবলমাত্র কোন একটা ঘটনার উল্লেখ আছে, কোন একটা রেফারেন্ট পয়েন্ট আছে, যেটা যেই রেফারেন্ট পয়েন্ট আপনি বাস্তবের দুনিয়াতে দেখছেন, সেইটা দেখার মানেই ওইটা বাস্তবতা উপস্থাপন করছে, বিষয়টা একেবারেই তা না। বরং আমাদেরকে আসলে এটা মনোযোগী হওয়া উচিত যে আমরা যখন এই কথাগুলো ক্লেম করব যে সাহিত্যে বাস্তবতা আসে, তখন আমাদের যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করা উচিত। এবং আমরা যদি কোনো কিছুকে মনে করি যে সাহিত্য হচ্ছে বাস্তবতার প্রতিচ্ছবি, এই টাইপের ব্যাপার যদি আমরা বলি, বা কোনো একটা উপন্যাসে আসলেই ব্যাপকভাবে বাস্তবতা উঠে এসেছে, আপনি দেখবেন যে কিছু কিছু শব্দে আমি মারাত্মক রকমের ইরিটেটেড হই। এর মধ্যে এই একটা ফ্রেজ হচ্ছে উঠে এসেছে। হুম, এই সাহিত্যে এটি উঠে এসেছে, ওই সাহিত্যে ওটি উঠে এসেছে। হ্যাঁ, এই যে উঠে আসা, তো উঠে আসার ব্যাপারটা আপনি, এবং এইখানে আমরা আমরা দেখতে পাই, হ্যাঁ, যে ধরেন অদ্বৈত মল্ল বর্মনের আহ, মানে হচ্ছে উনি যখন আসলে তিতাসের কথা বললেন, ওইটা হচ্ছে বেশি রিয়েল, আর পদ্মা নদীর মাঝি এটা হচ্ছে কম রিয়েল। হ্যাঁ, সা- এইটা মানে এই এই রিয়েলিটির প্রশ্ন দিয়ে আসলে সাহিত্য ফাংশন করে না। এবং অদ্বৈত মল্ল বর্মন তিতাসের মানে উনি উনি জাওলার ছেলে, বা উনি হচ্ছে ওই জীবন যাপন করেছেন বলেই আমরা হচ্ছে ওই জীবনটাকে, মানে ওই ওই নদী তীরবর্তী জীবনটাকে বেশি সত্য এরকম ধরে নিব। ব্যাপারটা হ্যাঁ বেশি সত্য হতে পারে, কিন্তু আউটরাইট এটা ধরে নেওয়া যায় না। তো আহ, এখন এই যে আমাদের ধরেন আহ, তাহলে আমরা যখন হচ্ছে এই সাহিত্যে বাস্তবতার সন্ধানটা করতে যাই, তো সন্ধানটা করতে গেলে আমাদেরকে ধরেন এইটুকুনটা অন্তত বলতে হবে, বা এই ফুটনোট অন্তত দেয়া উচিত, যেমন যে আমরা আহ, এইখান থেকে একটা বাস্তবতার ইঙ্গিত পাই, অথবা আমরা যেটা বলতে পারি যে যদি আপনি ওটাই প্রমাণ করতে চান তাহলে আসলে আপনাকে হিস্ট্রি ঘাঁটতে হবে, এবং হিস্ট্রি ঘাটার পরে আপনাকে ফ্যাক্টের উপরে বেস করে বলতে হবে যে এটা ফ্যাকচুয়াল। আপনি ফিকশনকে ফ্যাক্টে কলাপস করতে পারেন না। তো আমার আলাপ মূলত এ পর্যন্তই। আর তারপরে হচ্ছে আমি মানে কোনো কনভারসেশনে গেলে আমরা হচ্ছে তারপরে এটাকে আরো হয়তো এলাবোরেট করতে পারি। থ্যাংক ইউ।